নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। শুরুতেই রয়েছে হেফাজতের নতুন আমিরের নাম ঘোষণা। এরপরে জানাবো শিক্ষার্থীদের বাধার মুখে কর্মস্থলে চিরনিদ্রায় শায়িত হলেন জুনায়েদ বাবুনগরী। এছাড়া থাকছে জনস্বার্থে বরিশাল কোতোয়ালী থানার ওসির বদলি। জানাবো শেখ হাসিনাকে টার্গেট করে গ্রেনেড বিস্ফোরণ ঘটায় ঘাতকরা, মন্তব্য জয়ের। এছাড়া থাকছে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে আলোচিত সেই সাবেক কাউন্সিলর গ্রেফতার। রয়েছে ফেনীতে ডিবির ওসি কারাগারে। এবং সবশেষে জানাবো পদ্মা যমুনার পানি বিপদসীমা পার হওয়ার পথে, বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হেফাজতের নতুন আমিরের নাম ঘোষণা। হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন আমিরের নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির শুরা কমিটির সিদ্ধান্তে মহিবুল্লাহ বাবুনগরীকে সংগঠনের ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কমিটির সিদ্ধান্তে মহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির হিসেবে ঘোষণা করা হয়। এর আগে সংগঠনটির প্রধান উপদেষ্টা ছিলেন মহিবুল্লাহ বাবুনগরী। এদিকে সাবেক আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী মারা যান বৃহস্পতিবার দুপুরে। তাকে দাফন করার তবে তার আগেই ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করল সংগঠনটি। অন্যদিকে হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলামের ছেলে মোরশেদ বিন নূর গণমাধ্যমকে বলেন, সংগঠনটির শুরা মিটিং হয়নি, ফোনেই আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত মহাসচিবের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেফাজত ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফির মৃত্যুর পর গত বছরের 15 নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসেন কাশেমীকে মহাসচিব করে 151 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কিন্তু নূর হোসেন কাশেমী গত 13 ডিসেম্বর মারা যান। পরে চলতি বছরের 7 জুন জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদিকে মহাসচিব করে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম। গত 7 জুন হেফাজতের ঘোষিত কমিটির 16 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন মহিবুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মহিবুল্লাহ বাবুনগরী দুজনের সম্পর্কে আপন মামা ভাগ্নে। শিক্ষার্থীদের বাধার মুখে কর্মস্থলে চিরনিদ্রায় শায়িত হলেন জুনায়েদ বাবুনগরী। লাখ লাখ ভক্ত অনুসারীদের কাঁদিয়ে চট্টগ্রামের আল জামিয়াতুল আহালিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারী মাদ্রাসায় নিজ কর্মস্থলে চিরনিদ্রায় শায়িত হলেন হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। সর্বজন শ্রদ্ধেয় এই আলেমকে হেফাজত ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফির কবরের পাশেই হাটাজারী মাদ্রাসার বাইতুল আতিক জামে মসজিদ সংলগ্ন মাকবারাতুল জামিয়া নামক কবরস্থানে অবশেষে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তবে হেফাজত আমিরের জীবদ্দশায় করা ওসিয়ত অনুযায়ী, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তার মরদেহ নিজ গ্রামে নিয়ে যাওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের বাধার মুখে তা সম্ভব হয়নি। বৃহস্পতিবার দিবাগত রাত 11টা 25 দিকে হাটহাজারী ডাকবাংলো চত্বরে আল্লামা বাবুনগরীর মরদেহ রেখে জানাজার নামাজ সম্পন্ন হয়। তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে স্থান সংকুলান না হওয়ায় ডাকবাংলো চত্বরে জানাজার নামাজ সম্পন্ন হয়। জানাজার নামাজের ইমামতি করেন জুনায়েদ বাবুনগরীর মামা ফটিকছড়ির উপজেলার নানুপুর মাদ্রাসার পরিচালক ও হেফাজতের সদ্য ঘোষিত ভারপ্রাপ্ত আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। জানাজায় হাটহাজারীর সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল আলম, চট্টগ্রাম জেলা ও উপজেলা আওয়ামী লীগ, বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আলেম, রাজনীতিক, সরকারি কর্মকর্তা সহ দেশের নানা প্রান্ত থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ জনতা অংশ নেন। এ সময় আল্লামা বাবুনগরীর সহকর্মী, ছাত্র, ভক্ত ও অনুসারী সহ জানাজায় আসা অনেকে কান্নায় ভেঙে পড়েন। জানাজা উপলক্ষে এলাকা জুড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক শতাধিক র্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন উপজেলা সদরের বিভিন্ন স্থানে মোতায়েন ছিল। এর আগে বিকেল 3টায় শেষবারের মতো নিজ বাড়ির উদ্দেশ্যে হাটহাজারী মাদ্রাসা থেকে রওনা হন হেফাজত ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মরদেহ। বিকেল 4:30টায় ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাবুনগর গ্রামে তার মরদেহ পৌঁছলে এলাকায় নেমে আসে শোকের ছায়া। সন্ধ্যার পর বাবুনগরীর মরদেহ তার গ্রামের বাড়ি থেকে হাটহাজারী মাদ্রাসার দিকে রওনা দেয়। এ সময় বাবুনগরীর জীবদ্দশায় তাকে নানার কবরের পাশে দাফন করার তথ্য বলেছিলেন এমন দাবিতে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি স্থানীয়রা আটকে দেয়। পরে মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি রওনা দিয়ে রাত 9টার দিকে হাটহাজারী মাদ্রাসা এসে পৌঁছে।
এদিকে রাত 8:30 থেকে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী বাস স্টেশন ও মীরেরহাট এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়। এতে ওই মহাসড়কে ৩ থেকে ৪ এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় যাত্রী সাধারণ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর 12টা 40 মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জুনায়েদ বাবুনগরী ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। জনস্বার্থে বরিশাল কোতোয়ালী থানার ওসির বদলি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নুরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে সিলেট রেঞ্জে বদলি করা হয়। পুলিশের অতিরিক্ত আইজিপি ডক্টর মাইনুর রেজা চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা ইউএনওর সরকারি বাসভবনে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা এবং সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাজ সাদিক আবদুল্লাহকে লক্ষ্য করে ইউএনওর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের গুলিবর্ষণের ঘটনার একদিন পরে ওসির বদলি হল। তবে ওসি নুরুল ইসলামের বদলির জন্য জারি করা প্রজ্ঞাপনে বুধবার স্বাক্ষর করা হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী 25 আগস্টের মধ্যে তাকে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। 25 আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে 26 আগস্ট থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবে। জনস্বার্থে তাকে বদলি করা হলো। শেখ হাসিনাকে টার্গেট করেই গ্রেনেড বিস্ফোরণ ঘটায় ঘাতকরা, মন্তব্য জয়ের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় 2004 সালের 21শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা প্রসঙ্গে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে টার্গেট করে খই ফোটার মতো একের পর এক গ্রেনেড বিস্ফোরণ ঘটায় ঘাতকরা। কিছু বুঝে ওঠার আগে 13টি গ্রেনেড হামলার বীভৎসতায় মুহূর্তেই রক্তমাংসের স্তূপে পরিণত হয় সমাবেশস্থল। রক্তগঙ্গা বয়ে যায় এলাকা জুড়ে। বৃহস্পতিবার সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক স্ট্যাটাসে একথা লিখেন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে আলোচিত সেই সাবেক কাউন্সিলর গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আলোচিত সাবেক ওয়ার্ড কাউন্সিলর মুফতি মাকবুল হোসেনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মাকবুল হোসেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার 10 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শহরের কাউতুলি এলাকার হাজী ফুল মিয়া সর্দারের ছেলে। তাকে জেলা শহরের মসজিদ রোড এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ গ্রেফতার করে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরানুল ইসলাম বলেন, গত মার্চ মাসে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের তাণ্ডবের ঘটনায় মুফতি মাকবুল জড়িত ছিলেন। তাকে গ্রেফতারের পর বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। ফেনীতে ডিবি রসি কারাগারে। ফেনীতে স্বর্ণের বার ডাকাতি মামলার তদন্তে 2 দফার রিমান্ড শেষে বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। 17 আগস্ট এ মামলার অপর 5 আসামিকেও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে মামলার পিবিআই এর তদন্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম ডাকাতি মামলার প্রধান আসামি ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ সাইফুল ইসলামের 4 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে সন্ধ্যায় বিচারক আদেশ দেন। ফেনী পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান কারাগারে দেওয়ার সত্যতা নিশ্চিত করেন। মাদক মামলায় মডেল পিয়াসার স্বীকারোক্তি। মাদক মামলায় কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় গ্রেফতার শরফুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। 1 আগস্ট রাজধানীর বারিধারা থেকে মাদকসহ গ্রেফতার হন পিয়াসা। এরপর তার বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে তার বিরুদ্ধে খিলক্ষেত ও ভাটারা থানায় আরও 2টি মামলা হয়। আদালত ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সূত্র বলছে, ইয়াবা উদ্ধারের ঘটনায় করা মামলায় পিয়াসা ও শরফুল হাসানকে সম্প্রতি আদালতে 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাদের আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে পিয়াসা আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। অপর আসামি শরফুল হাসানকে কারাগারে পাঠানো হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পিয়াসা দাবি করেছেন, অস্ত্র হাতে তার একটি ছবি ভাইরাল হয়। একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তার অফিসে এ অস্ত্র দেখান, তখন সেখানে তিনি উপস্থিত ছিলেন। বরিশালের মেয়রের গ্রেফতার চান প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে, রাজনৈতিক দুর্বৃত্তদের আইনের মাধ্যমে মোকাবেলা করা হবে।
এ ঘটনায় সংগঠনটির বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ারের সভাপতিত্বে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের জরুরি সভা হয়। পরে রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সংগঠনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে সংঘটিত ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত হয় আইনের মাধ্যমেই দুর্বৃত্তদের মোকাবেলা করা হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বরিশালের ঘটনা বিশ্লেষণে দেখা যায় সরকারি কর্তব্য পালন করতে গিয়ে ইউএনও কিভাবে রাজনৈতিক দুর্বৃত্তদের দ্বারা হেনস্থা হয়েছেন। তার বাসায় হামলা করা হয় যেখানে তার করোনা আক্রান্ত অসুস্থ পিতামাতা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এই কর্মকর্তাকে গালাগাল করা হয়েছে, তার বাড়ির ফটক ভেঙে প্রবেশ করা হয়েছে, আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করা হয়েছে, তার চামড়া তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে স্লোগান দিয়ে মিছিল করা হয়েছে। মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও তার দুর্বৃত্ত বাহিনী সিটি কর্পোরেশনের কর্মচারীদের দিয়ে নানা প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি এবং পুরো জেলায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা অত্যন্ত আস্থাবান এবং তারা লালিত দেশপ্রেমের চেতনা ধারণ করে কাজ করেন। বরিশালে প্রতিমন্ত্রী মেয়র দ্বন্দ্ব। সপ্তাহ ধরে চলা উত্তপ্ত বরিশাল শহরে অবশেষে বিস্ফোরণ হলো। ধূমপানের ঘটনা কেন্দ্র করে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাসার গেটে লাথি মারার ঘটনা ঘটে। এর কয়েকদিনের মাথায় ব্যানার পোস্টার অপসারণ নিয়ে তুলকালাম ঘটনা ঘটে বরিশাল সিটিতে। বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা, গুলিবর্ষণ ও নেতাকর্মীদের বিক্ষোভে বুধবার রাতভর উত্তাপ ছড়িয়ে পড়ে। এসবের জেরে লঞ্চ গাড়ি বন্ধ থাকায় বৃহস্পতিবার কার্যত অর্ধ দিবস অচল ছিল দক্ষিণাঞ্চল। দিন শেষে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বরিশাল সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। জানা গেছে, এসবের পেছনে রয়েছে দলীয় কোন্দল। বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর মধ্যকার শীতল রাজনৈতিক দ্বন্দ্ব এবার প্রকাশ্যে রূপ নেয়। সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় সিটি কর্পোরেশনের মেয়রকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় শহরে থমথমে পরিবেশ বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষায় শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। জানা গেছে, বুধবার রাত 10:30টায় বরিশাল সিটি কর্পোরেশনের 20 থেকে 25 জন কর্মচারী নগরের সিএনবি রোডে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রীর ছবি সহ বিভিন্ন ব্যানার, বিলবোর্ড অপসারণের কাজ শুরু করে। এ সময় ইউএনওর কার্যালয় ও সরকারি বাসভবনের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাদের পরিচয় জানতে চান। এ সময় তারা সকালে এসে কাজ করার জন্য বলেন। এ নিয়ে সিটি কর্পোরেশনের কর্মচারীদের সঙ্গে দায়িত্বরত আনসার সদস্যদের বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবুর নেতৃত্বে জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, আতিকুল্লাহ মুনিম, সাংগঠনিক সম্পাদক রাজীব খান সহ শতাধিক নেতাকর্মী সেখানে যান। পরে সেখানে আনসার সদস্যদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। তখন নেতাকর্মীরা ইউএনওর বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এসব বিষয় নিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। মেয়র সাদিক আব্দুল্লাহর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠ খ্যাত বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, মেয়র বলেছেন আমার ব্যানার আগে অপসারণ করবে। এরপরও যে ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত। মেয়র মহোদয় বরিশাল শান্ত ও সুশৃঙ্খল রাখার জন্য কাজ করে যাচ্ছেন। বিগত 3 বছরে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। এখন যা ঘটছে তাতে রাজনৈতিক প্রতিপক্ষের ইন্ধন থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।